নমস্কার, আমি রীতি। আর আপনারা শুনছেন রীতির অডিও ক্যাফে। আজকে নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প একাদশী বৈরাগী। কালিদাহ গ্রামটা ব্রাহ্মণ প্রধান স্থান। ইহার গোপাল মুখুর্জের ছেলে অপূর্ব ছেলেবেলা হইতেই ছেলেদের মোড়ল ছিল। এবার সে যখন বছর পাঁচেক কলকাতার মেসে থাকিয়া অনার্স সমেত বিয়ে পাশ করিয়া বাড়ি ফিরিয়া আসিল, তখন গ্রামের মধ্যে তাহার প্রসার প্রতিপত্তির আর অবধি রইল না। গ্রামের মধ্যে জনাজীর্ণ একটি হাই স্কুল ছিল। তাহার সমবয়সীরা ইতিমধ্যেই ইহাতেই পাঠ সঙ্গ করিয়াছেন। সন্ধ্যাহ্নিক সারিয়া 10 আনা 6 আনা চুল ছাটিয়া বসিয়াছিল, কিন্তু কলিকাতায় প্রত্যাগত এই গ্র্যাজুয়েট ছোকরার মাথার চুল সমান করিয়া তাহারই মাঝখানে একখণ্ড নধর টিকির সংস্থান দেখিয়া শুধু ছোকরা কেন, তাহাদের বাবাদের পর্যন্ত অবাক হইতে হইত। শহরের সভা সমিতিতে যোগ দিয়া জ্ঞানী লোকদের বক্তৃতা শুনিয়া অপূর্ব সনাতনী হিন্দুদের অনেক নিগুড় রহস্যের উদ্ঘাটন করিয়া দেশে গিয়েছিল। এখন সঙ্গীদের মধ্যে ইহাই মুক্তকণ্ঠে প্রচার করিতে লাগিল যে এই হিন্দু ধর্মের মতো এমন সনাতন ধর্ম আর নাই, কারণ ইহার প্রত্যেক ব্যবস্থায় বিজ্ঞানসম্মত। টিকির বৈদ্যুতিক উপযোগিতা, দেহরক্ষা, সন্ধ্যাহ্নিকের পরম উপকারিতা, কাঁচাকলা ভক্ষণের রাসায়নিক প্রতিক্রিয়া ইত্যাদি বহুবিধ অপরিজ্ঞাত তত্ত্বের ব্যাখ্যা শুনিয়া গ্রামের ছেলে বুড়ো নির্বিশেষে অভিভূত হইয়া গেল। এবং তাহার ফল হইল এই যে অনতিকালের মধ্যে ছেলেদের টিকি হইতে আরম্ভ করিয়া সন্ধ্যাহ্নিক, একাদশী, পূর্ণিমা ও গঙ্গা স্নানের ঘটায় বাড়ির মেয়েরাও হার মানিল। হিন্দু ধর্মের পুনরুদ্ধার, দেশোদ্ধার ইত্যাদির জল্পনা কল্পনায় যুবক মহলে একেবারে হৈ হৈ পড়িয়া গেল। বুড়োরা বলিতে লাগিল, হ্যাঁ, গোপাল মুখুজ্জের বরাত বটে। মা কমলারও যেমন সুদৃষ্টি, সন্তান জন্মিয়াছেও তেমনি। না হইলে আজকালকার কালে এতগুলো ইংরেজি পাশ করিয়াও এই বয়সে এমনই ধর্মে মতিগতি কয়জনের দেখা যায় বাপু? সুতরাং দেশের মধ্যেই এক অপূর্ব বস্তু হইয়া উঠিল। তাহার হিন্দু ধর্ম প্রচারিণী, ধূমপান নিবারণী ও দুর্নীতি দলনী এই 3টা সভার আস্ফালনে গ্রামে চাষাভূষার দল পর্যন্ত স্বতন্ত্র হইয়া উঠিল। 5 কড়ি 13 তারিখ খাইয়া তাহার স্ত্রীকে প্রহার করিয়াছিল। এটি শুনিতে পাইয়া অপূর্ব সদল বলে উপস্থিত হইয়া 5 কড়িকে এমন শাসিয়া দিল যে পরদিন 5 কড়ির স্ত্রী স্বামী লইয়া বাপের বাড়ি পলাইয়া গেল। ভগা কাউরা অনেক রাত্রিতে বিল হইতে মাছ ধরিয়া বাড়ি ফিরিবার পথে গাজার ঝোঁকে নাকি বিদ্যাসুন্দরের মালিনীর গান গাহিয়া যাইতেছিল। ব্রাহ্মণপাড়ার অবিনাশের কানে যাওয়ায় সে তার নাক দিয়া রক্ত বাহির করিয়া তবে ছাড়িয়া দিল। দুর্গাডোমের 14-15 বছরের ছেলে বিড়ি খাইয়া মাঠে যাইতেছিল। অপূর্বর দলের ছোকরার চোখে পড়ায় সে তাহার পিঠের উপর সেই জ্বলন্ত বিড়ি চাপিয়া ধরিয়া ফোসকা তুলিয়া দিল। এমনি করিয়া অপূর্বর হিন্দু ধর্ম প্রচারিণী ও দুর্নীতি দলনী সভার ভানুমতির আম গাছের মতো সদ্য সদ্যই ফুলে ফলে কালিদহ গ্রামটাকে একেবারে আচ্ছন্ন করিয়া ফেলিল। এবার গ্রামের মানসিক উন্নতির দিকে নজর দিতে গিয়া অপূর্বর চোখে পড়িল যে স্কুলের লাইব্রেরিতে শশীভূষণের 1.5 খানা মানচিত্র এবং বঙ্কিমের 2.5 খানার উপন্যাস ব্যতীত আর কিছুই নেই। এই দীনতার জন্য সে হেডমাস্টারকে অশেষ রূপে লাঞ্ছিত করিয়া অবশেষে নিজেই লাইব্রেরি গঠন করিতে কোমর বাঁধিয়া লাগিয়া গেল। তাহার সভাপতিত্বে চাঁদার খাতা, আইন কানুনের তালিকা এবং পুস্তক লিস্ট তৈরি হইতে বিলম্ব হইল না। এতদিন ছেলেদের ধর্মপ্রচারের উৎসাহ গ্রামের লোকেরা কোনো মতেই শুইয়াছিল, কিন্তু 2-1 দিনের মধ্যেই তাদের চাঁদা আদায়ের উৎসাহ গ্রামের ইতর ভদ্র গৃহস্থের কাছে এমনই ভয়াবহ হইয়া উঠিল যে খাতা বগলের ছেলে দেখিলেই তাহারা বাড়ির জানালা দরজা বন্ধ করিতে লাগিল। বেশ দেখা গেল গ্রামে ধর্মপ্রচার, দুর্নীতি দলনের রাস্তা যতখানি চওড়া পাওয়া গিয়াছিল, লাইব্রেরির জন্য অর্থ সংগ্রহের পথ তাহার শতাংশের 1/1 প্রশস্ত নয়। অপূর্ব কি করিবে ভাবিতেছিল, এমন সময় হঠাৎ একটা ভারী সুরাহা চোখে পড়িল। স্কুলের অনতি দূরে একটা পরিত্যক্ত পোড়া ভিটার প্রতি একদিন অপূর্বর দৃষ্টি আকর্ষণ হইল। শোনা গেল ইহা একাদশী বৈরাগীর। অনুসন্ধান করিতে জানা গেল লোকটা কি একটা গর্হিত সামাজিক অপরাধ করায় গ্রামের ব্রাহ্মণীরা তার ধোপা, নাপিত, মুদি প্রভৃতি বন্ধ করিয়া বছর 10 পূর্বে উদ্বাস্তু করিয়া নির্বাসিত করিয়াছে। এখন সে 2 ক্রোশ উত্তরে বারুইপুর গ্রামে বাস করিতেছে। লোকটা নাকি টাকার কুমির, কিন্তু তাহার সাবেক নাম যে কি তাহা কেউ বলিতে পারে না।
হাড়ি ফাটার ভয়ে বহুদিনের অব্যবহারে মানুষের স্মৃতি হইতে একেবারেই লুপ্ত হইয়া গেছে। তদবধি এই একাদশী নামে বৈরাগী মহাশয় সুপ্রসিদ্ধ। অপূর্ব তাল ঠুকিয়া কহিল, টাকার কুমির, সামাজিক কদাচার, তবে তো এই বেটাই লাইব্রেরির অর্ধেক টাকা ভার বহন করিতে বাধ্য, না হইলে সেখানে ধোপা নাপিত মুদিও বন্ধ। বারুইপুরের জমিদার তো দিদির মামা শ্বশুর। ছেলেরা মাতিয়া উঠিল এবং অবিলম্বে ডোনেশনের খাতায় বৈরাগীর নামের পেছনে একটা মস্ত অঙ্কপাত হইয়া গেল। একাদশীর কাছে টাকা আদায় করা হইবে, না হইলে অপূর্ব তাহার দিদির মামা শ্বশুরকে বলিয়া বারুইপুরেও ধোপা নাপিত বন্ধ করিবে। সংবাদ পাইয়া রসিক স্মৃতিরত্ন লাইব্রেরির মঙ্গলার্থ উদযাপক করিয়া পরামর্শ দিলেন যে একটু মোটা টাকা না দিলে মহাপাপী বেটা কালীদেহ বাস্তু কি করিয়া রক্ষা করিবে, দেখতে হইবে। কারণ বাস না করিলেও এই বাস্তুভিটার উপর একাদশীর যে অত্যন্ত মমতা, স্মৃতিরত্ন তাহার অগোচরে ছিল না। যেহেতু বছর 2 পূর্বে জমিটুকু খরিদ করিয়া নিজের বাগানের অঙ্গীভূত করিবার অভিপ্রায়ে সবিশেষ চেষ্টা করিয়াও তিনি সফলকামও হইতে পারেন নাই, তাহার প্রস্তাবে তখন একাদশী অত্যন্ত সাধু ব্যক্তির ন্যায় কানে আঙ্গুল দিয়া বলিয়াছিল, এমন অনুমতি করবেন না ঠাকুরমশাই, এই 1 ফোঁটা জমির বদলে ব্রাহ্মণের কাছে দাম দিতে আমি কিছুতেই পারবো না। ব্রাহ্মণের সেবায় লাগিবে, এ তো আমার 7 পুরুষের ভাগ্য। স্মৃতিরত্ন নিরতিশয় পুলকিত চিত্তে তাহার জীব তাহার দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধার লক্ষ কোটি সুখ্যাতি করিয়া অসংখ্য আশীর্বাদ করার পর একাদশী করজোরেই সবিনয়ে অনুরোধ করেছিল, কিন্তু এমনই পোড়া অদৃষ্ট ঠাকুরমশাই যে 7 পুরুষের ভিটে আমার কিছুতেই হাতছাড়া করবার জো নেই। বাবা মরণকালে মাথার দিব্যি দিয়ে বলে গিয়েছিলেন, খেতেও যদি না পাস বাবা, বাস্তু ভিটা কখনো ছাড়িস নে। সে আক্রোশের স্মৃতিরত্ন বিস্তৃত হয় নাই। দিন 5 পরে একদিন সকালবেলা এই ছেলের দলটি 2 ক্রোশ পথ হাঁটিয়া একাদশীর সদরে আসিয়া উপস্থিত হইল। বাড়িটি মাটির, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, দেখিলে মনে হয় লক্ষ্মীশ্রী আছে। অপূর্ব কিংবা তাহার দলের কেউ একাদশীকে পূর্বে কখনো দেখে নাই, সুতরাং চণ্ডীমণ্ডপে পা দিয়াই তাহাদের মন বৃতৃষ্ণায় ভরে গেল। এ লোক টাকার কুমিরই হোক আর হাঙ্গুরই হোক, লাইব্রেরি সম্বন্ধে যে পুঁটি মাছের উপকারে আসিবে না তাহা নিঃসন্দেহ। একাদশীর পেশা তেজারতি, বয়স 60-এর ওপরে গিয়াছে, সমস্ত দেহ যেমন শীর্ণ তেমনই শুষ্ক, কণ্ঠ ভরা তুলসীর মালা, দাড়ি গোফ কামানো, মুখখানার প্রতি চাহিলে মনে হয় না যে কোথাও ইহার লেশমাত্র রসকসা আছে। ইক্ষু যেমন নিজের রস কলের পেছনে বাহির করিয়া দিয়া অবশেষে নিজের ইন্ধন হইয়া তাহাকে জ্বালাইয়া শুষ্ক করে, এই ব্যক্তি যেন তেমনই মানুষকে পুরাইয়া শুষ্ক করিবার জন্য নিজের সমস্ত মনুষ্যত্ব নিংড়ায় বিসর্জন দিয়া মহাজন হইয়া বসিয়া আছে। তাহার শুধু চেহারা দেখিয়াই অপূর্ব মনে মনে দমিয়া গেল। চণ্ডীমণ্ডপের উপর ঢালা বিছানা, মাঝখানে একাদশী বিরাজ করিতেছে, তাহার সম্মুখে একটা কাঠের হাত বাক্স এবং একপাশে থাক দেওয়া হিসাবের খাতাপত্র। একজন বৃদ্ধ গোছের গোমস্তা খালি গায়ে পৈতার গোছা গলায় ঝুলাইয়া স্লেটের উপর সুদের হিসাব করিতেছে এবং সম্মুখে পার্শ্বে বারান্দায় খুঁটির আড়ালে নানা বয়সের নানা অবস্থার স্ত্রী পুরুষ ম্লান মুখে বসিয়া আছে, কেহ ঋণ গ্রহণ করিতে, কেউ সুদ দিতে, কেহ বা সময় ভিক্ষা করিতেই আসিয়াছে, কিন্তু ঋণ পরিশোধের জন্য যে কেউ বসিয়াছিল তাহা কারো মুখ দেখিয়া মনে হইল না। অকস্মাৎ কয়েকজন অপরিচিত ভদ্র সন্তান দেখিয়া একাদশী বিষয়াপন্ন হইয়া গেল। একাদশী অবাক হইয়া চাহিল, গোমস্তা স্লেটখানা রাখিয়া দিয়া কইল, কোথাকে আসছেন? অপূর্ব কহিল, কালীদহ থেকে। মশাই আপনারা? আমরা সবাই ব্রাহ্মণ। ব্রাহ্মণ শুনিয়া একাদশী সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইয়া ঘাড় ঝুঁকাইয়া প্রণাম করিল, কহিল, বসতে আজ্ঞা হোক। সকলে উপনিবেশ করিলে একাদশী নিজেও বসিল। গোমস্তা প্রশ্ন করিল, আপনাদের কি প্রয়োজন? অপূর্ব লাইব্রেরির উপকারিতা অপকারিতা সম্বন্ধে সামান্য একটু ভূমিকা করিয়া চাঁদার কথা পারিতে গিয়া দেখিল একাদশীর ঘাড় আরেক দিকে ফিরিয়া গিয়াছে। সে খুঁটির আড়ালে স্ত্রীলোকটিকে সম্বোধন করিয়া কহিতেছে, তুমি কি খেপে গেলে হারুর মা? সুদ তো হয়েছে 7 টাকা 2 আনা, যদি 2 আনা ছাড় দেব তার চেয়ে আমার গলায় পা দিয়ে জিভ বের করে আমাকে মেরে ফেলো না কেন? তাহার পর উভয়েই এমন ধস্তাধস্তি শুরু করিয়ে দিল যে 2 আনা পয়সার ওপরেই তাহাদের জীবন নির্ভর করিতেছে। কিন্তু হারুর মাও যেমন স্থির সংকল্প, একাদশীও তেমনই অটল। দেরি হইতেছে দেখিয়া অপূর্ব উভয়ে বাগবিতণ্ডার মাঝখানেই বলিয়া উঠিল, আমাদের লাইব্রেরির কথাটা?
একাদশী মুখ ফিরিয়া বলিল, আজ্ঞে, এই যে শুনি। হ্যাঁ রে নাফর, তুই কি আমাকে মাথায় পা দিয়ে ডুবাতে চাস নাকি রে? সেই 2 টাকা এখনো শোধ দিলি নে, আবার 1 টাকা চাইতে এসেছিস। কোন লজ্জা শুনি? বলি সূত্রুত কিছু নিয়ে এসেছিস? নফর ট্যাগ খুলিয়া 1 আনা পয়সা বাহির করিতেই একাদশীর চোখ রাঙাইয়া কহিল, 3 মাস হয়ে গেল না রে, আর 2 পয়সা কই? নফর হাত জোর করিয়া বলিল, আর নেই কর্তা, ধারার পর কত হাতে পায়ে পড়ে পয়সা 4টি ধার করে এনেছি, বাকি 2 পয়সা আসছে হাটবারেই দিয়ে যাব। একাদশীর গলা বাড়াইয়া দেখিয়া বলিল, দেখি তোর ওদিকের ট্যাগটা। নফর বাঁদিকের ট্যাগটা দেখাইয়া অভিমান ভরে কহিল, 2 পয়সার জন্য কি মিছে কথা কইব কর্তা? যে শালা পয়সা এনেও তোমাদের ঠকায় তাদের মুখে পোকা পড়ুক, এই বলে দিলাম। একাদশী তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া কহিল, তুই 4টে পয়সা ধার করে আনতে পারলি, আর 2টো এমনি ধার করে আনতে পারলি নে? নফর রাগিয়া কইল, কইলাম তো কর্তা, মুখে পোকা পড়ুক। অপূর্ব গা যেন জ্বলিয়া যাইতেছে। সে আর সহ্য করিতে না পারিয়া বলিয়া উঠিল, আচ্ছা লোক তো তুমি মশাই। একাদশী একবার চাহিয়া দেখিল মাত্র, কোনো কথা কইল না। পরাণ বাগদি সম্মুখের উঠান দিয়া যাইতেছিল। একাদশী হাত নাড়িয়া ডাকিয়া কহিল, পরাণ নফরার কাছেটা একবার খুলে দেখত, পয়সা 2টো বাঁধা আছে নাকি? পরাণ উঠিয়া আসিতেই নফর রাগ করিয়া তাহার কাছার খুঁট হইতে পয়সা 2টো খুলিয়া একাদশীর সম্মুখে ছুঁড়িয়া ফেলিয়া দিল। একাদশীর এই বেয়াদবিতে কিছুমাত্র রাগ করিল না। গম্ভীর মুখে পয়সা 6টা বাক্সে তুলিয়া রাখিয়া গোমস্তাকে কহিল, ঘোষাল মশাই নফরার নামে সুদ আদায় জমা করে নেন। হ্যাঁ রে, 1 টাকা কি করবি রে? নফর কহিল, আবশ্যক না হলে কি এইছি মশাই? একাদশী কহিল, 8 আনা নিয়ে যা না, গোটা টাকা নিয়ে গেলেই তো 900 করে ফেলবি রে। তারপরে অনেক ঘষা মাজা করিয়া নফর মোড়ল 12 আনা পয়সা কর্য করিয়া প্রস্থান করিল। বেলা বাড়িয়া উঠিতেছিল। অপূর্বর সঙ্গী অনাথ চাঁদার খাতাটা একাদশীর সম্মুখে নিক্ষেপ করিয়া কহিল, যা দেবেন দিয়ে দিন মশাই, আমরা আর দেরি করতে পারি নে। একাদশী খাতাটা তুলিয়া লইয়া প্রায় 15 মিনিট ধরিয়া আগাগোড়া তন্ন তন্ন করিয়া নিরীক্ষণ করিয়া শেষে একটা নিঃশ্বাস ফেলিয়া খাতাটা ফিরাইয়া দিয়া বলিল, আমি বুড়ো মানুষ, আমার কাছে আবার চাঁদা কেন? অপূর্ব কোনো মতে রাগ সামলাইয়া কহিল, বুড়ো মানুষ টাকা দেবেন না তো ছোট ছেলেতে টাকা দেবে নাকি? তারা কোথায় পাবে শুনি? বুড়ো সে কথার কোনো উত্তর না দিয়ে কহিল, স্কুলে তো পড়েছ 20-25 বছর, কই এতদিন তো কেউ লাইব্রেরির কথা তুলোনি বাপু। তা যাক, এ তো আর মন্দ কাজ নয়। আমাদের ছেলে পেলে বই পড়ুক আর না পড়ুক, আমাদের গায়ের ছেলেরাই তো পড়বে। তা কি বলো ঘোষাল মশাই? ঘোষাল ঘাড় নাড়িয়া বলিল, কি যে বলিল তা বোঝাই গেল না। একাদশী কহিল, তা বেশ, চাঁদা দেব আমি, একদিন এসে নিয়ে যাবে 4 আনা পয়সা। কি বলো ঘোষাল? এরকম আর ভালো দেখায় না। অত দূর থেকে ছেলেরা এসে ধরেছে, যা হোক একটু নাম আছে বলেই তো। আরও তো লোক আছে, কই তাদের কাছে তো চাইতে চায় না। কি বলো হে? ক্রোধে অপূর্বর মুখ দিয়ে কিছু বাহির হইল না। অনাথ কহিল, এই 4 আনার জন্য আমরা এত দূর থেকে এসেছি, তাও আবার একদিন এসে নিয়ে যেতে হবে? একাদশীর মুখে একটা শব্দ করিয়া মাথা নাড়িয়া বলিতে লাগিল, দেখলেন তো অবস্থা, 6টা পয়সা হকের সুদ আদায় করতে বেটাদের কাছে কি ছ্যাঁচড়াপনাই করতে হয়। তাই এপাট বিক্রি না হয়ে গেলে আর চাঁদা দেবার সুবিধে। অপূর্বর রাগে ঠোঁট কাঁপিতে লাগিল। বলিল, সুবিধে হবে এখানেও ধোপানাপিত বন্ধ হলে? বেটা পিশাচ সর্বাঙ্গে ছিটে ফোটা কেটে যা থারিয়ে বষ্টম হয়েছে। বিপিন উঠিয়া দাঁড়াইয়া একটি আঙ্গুল তুলিয়া শাসাইয়া কহিল, বারুইপুরের রাখাল দাসবাবু আমাদের কুটুম্ব, মনে থাকে যেন বৈরাগী। বুড়ো বৈরাগী এই অভাবনীয় কাণ্ডে হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল। বিদেশি ছেলেদের এই অকস্মাৎ এত ক্রোধের হেতু সে কিছুই বুঝিতে পারিল না। অপূর্ব বলিল, গায়ের রক্ত শুষে সুদ খাওয়া তোমার বার করে ছাড়ব। নফর তখনও বসিয়াছিল। তাহার কাছায় বাধা পয়সা 2টো আদায় করার আগে মনে মনে ফুলিতেছিল। সে কহিল, যা কইলেন কর্তা তা ঠিক, বৈরাগী তো নয়, পিশেজ। চোখে দেখলেন তো কি করে মোর 2টো পয়সা আদায় করে ছাড়ল। বুড়োর লাঞ্ছনা উপস্থিত সকলেই মনে মনে নির্মল আনন্দে উপভোগ করিতে লাগিল। তাহাদের মুখের ভাব লক্ষ্য করিয়া বিপিন উৎসাহিত হইয়া চোখ টিপিয়া বলিতে লাগিল, তোমরা তো ভেতরের কথা জানো না, কিন্তু আমাদের গায়ের লোক সব জানি আমরা। কি গো বুড়ো, আমাদের গায়ে কেন তোমার ধোপানাপিত বন্ধ হয়েছিল বলবো? খবরটা পুরাতন, সবাই জানিত।
একাদশী সদ্গোপের ছেলে, জাত বৈষ্ণব নহে। তাহার একমাত্র বৈমাত্রেয় ভগিনী প্রলোভনে পড়িয়া কুলের বাহির হইয়া গেল। একাদশী অনেক দুঃখে অনেক অনুসন্ধানে তাহাকে ঘরে ফিরাইয়া আনে, কিন্তু এ কদাচার গ্রামে লোক অবাক এবং অতিশয় ক্রুদ্ধ হইয়া ওঠে। তথাপি একাদশী মা বাপ মরা ওই বৈমাত্রীয় বোনটিকে কিছুতেই পরিত্যাগ করতে পারে নাই। সংসারে তাহার আর কেউ ছিল না। ইহাকে সে শিশুকাল হইতে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিল, তাহার ঘটা করিয়া বিবাহ দিয়াছিল, আবার অল্প বয়সে বিধবা হইয়া গেলে দাদার ঘরেই সে আদর যত্নে ফিরিয়া আসিয়াছিল। বয়স এবং বুদ্ধির দোষে এই ভগিনী এত বড় পদলঙ্ঘনে বৃদ্ধ কাঁদিয়া ভাসাইয়া দিলেন। আহার নিদ্রা ত্যাগ করিয়া গ্রামে গ্রামে শহরে ঘুরিয়া অবশেষে তাহার সন্ধান পাইয়া তাকে ঘরে ফিরাইয়া আনলেন। তখন গ্রামের লোক নিষ্ঠুর অনুশাসন মাথায় তুলিয়া লইল। তাহার এই লজ্জিতা একান্ত অনুতপ্তা দুর্ভাগিনী ভগিনীটিকে আবার গৃহের বাহির করিয়া নিজে প্রায়শ্চিত্ত করিয়া যাতে উঠিতে একাদশী কোনো মতেই রাজি হইতে পারিল না। অতঃপর গ্রামে তাহার ধোপা নাপিত মুদি প্রভৃতি বন্ধ হইয়া গেল। একাদশী নিরুপায় হইয়া ভেক লইয়া বৈষ্ণব হইয়া এই বারুইপুরে পালাইয়া আসিল। কথাটা সবাই জানিত, তথাপি আর একজনের মুখ হইতে আরেকজনের কলঙ্ক কাহিনীর মাধুর্যটা উপভোগ করিবার জন্য সবাই উদ্গ্রীব হইয়া উঠিল। কিন্তু একাদশী লজ্জার ভয়ে একেবারে জড়সড় হইয়া গেল। তাহার নিজের জন্য নয়, ছোট্ট বোনটির জন্য। প্রথম যৌবনের অপরাধ গৌরীর বুকের মধ্যে গভীর ক্ষতের সৃষ্টি করিয়াছিল। আজও যে তাহা তেমনই আছে, তিলার্ধও শুষ্ক হয় নাই। বৃদ্ধ তাহা ভালোরূপেই জানিত। পাছে বিন্দুমাত্র ইঙ্গিত তাহার কানে গিয়া সেই ব্যথা আলোড়িত হইয়া ওঠে। এই আশঙ্কায় একাদশী বিবর্ণ মুখে নিঃশব্দে চাহিয়া রইল। তাহারই সকরুণ দৃষ্টির নীরব মিনতি কারোর চোখে পড়িল না। কিন্তু অপূর্ব হঠাৎ অনুভব করিয়া অবাক হইয়া গেল। বিপিন বলিতে লাগিল, আমরা কি ভিখারি যে দুকোষ পথ হেঁটে এই রোদ্রে 4 গন্ডা পয়সা ভিক্ষে নিতে এসছি? তাও আবার আজ নয়, কবে ওর খাতকের পাট বিক্রি হবে সেই খবর নিয়ে আমাদেরকে আসতে হবে, তবে যদি বাবুর দয়া হয়। লোকের রক্ত শুষে সুদ খাও বুড়ো, মনে করেছ যোগের গায়ে যোগ বসে না? আমি এখানেও না তোমার হাড়ির হাল করি তো আমার নাম বিপিন ভট্টাচার্য নয়। ছোট জাতের পয়সা হয়েছে বলে চোখে কানে আর কিছু দেখতে পাও না? চলো হে অপূর্ব, আমরা যাই, তারপরে যা করি না কেন বলা যাবে। বলিয়া সে অপূর্বর হাত ধরিয়া টান দিল। বেলা 11টা বাজিয়া গিয়াছিল। বিশেষত এতটা পথ হাঁটিয়া আসিয়া অপূর্বর অত্যন্ত পিপাসা বোধ হইয়াছিল। কিছুক্ষণ পূর্বে চাকরটাকে সে জল আনতে বলিয়া দিয়াছিল। তাহার পর কলহ বিবাদে সে কথা আর মনে ছিল না। কিন্তু তাহার তৃষ্ণার জল এবং অন্য হাতের রেকাবিতে গুটি কতক বাতাসা লইয়া একটি 27-28 বছরের বিধবা মেয়ে পাশের দরজা ঠেলিয়া ভিতরে প্রবেশ করিতেই তাহার জল চাওয়ার কথা স্মরণ হইল। গৌরীকে ছোট জাতের মেয়ে বলিয়া কিছুতেই মনে হয় না। স্নানের পর বোধ করি এইমাত্র আহ্নিক করিতে বসিয়াছিল। পরনে গরদের কাপড়, ব্রাহ্মণ জল চাহিয়াছে। চাকরের কাছে শুনিয়া সে আহ্নিক ফেলিয়া ছুটিয়া আসিয়াছে। কহিল, আপনাদের কে জল চেয়েছিলেন যে? বিপিন কহিল, পাটের শাড়ি পরে এলেই বুঝি তোমার হাতে জল খাবো আমরা? অপূর্ব, ইনি সেই বিদ্যেধারী। হ্যাঁ, চোখে নিমেষে মেয়েটির হাত হইতে বাতাসার রেকাবিটা ঝনাত করিয়া নিচে পড়িয়া গেল এবং সে অসীম লজ্জা চোখে দেখিয়া অপূর্ব নিজেই লজ্জায় মরিয়া গেল। সক্রোধে বিপিনকে একটা কোনোয়ের গুতা মারিয়া কহিল, এসব কি বাদ্রামি হচ্ছে? কাণ্ডজ্ঞান নেই? বিপিন পাড়া গিয়ে মানুষ, কলহের মুখে অপমান করিতে নরনারী ভেদাভেদ জ্ঞান বিবর্জিত নিরক্ষেপ বীরপুরুষ। এ অপূর্বর খোঁচা খাইয়া আরও নিষ্ঠুর হইয়া উঠিল। চোখ রাঙাইয়া হাঁকিয়া কহিল, কেন, মিছে কথা বলছি নাকি? ওর অত বড় সাহস যে বামুনের ছেলের জন্য জল আনে? আমি হাটে হাঁড়ি ভেঙে দিতে পারি জানো? অপূর্ব বুঝিল আর তর্ক নয়, অপমানের মাত্রা তাহাতে বাড়িবে বই কমিবে না। কহিল, আমি আনতে বলেছিলাম বিপিন, তুমি না জেনে অনর্থক ঝগড়া করো না। চলো, আমরা এখন যাই। গৌরী রেকাবিটা কুড়াইয়া লইয়া কাহারও প্রতি দৃষ্টিপাত না করিয়া নিঃশব্দে দরজার আড়ালে গিয়া দাঁড়াইল। তথা হইতে কহিল, দাদা, এরা কিসের চাঁদা নিতে এসেছিল? তুমি দিয়েছ? একাদশী এতক্ষণ বিহব্বলের ন্যায় বসিয়াছিল। ভগিনীর আহ্বানে চকিত হইয়া বলিল, না, এই যে দিদি। অপূর্বর প্রতি চাহিয়া হাত জোর করিয়া কহিল, বাবু মশাই, আমি গরিব মানুষ, 4 আনাই আমার পক্ষে ঢের, দয়া করে নিন। বিপিন পুনরায় কি একটা কড়া জবাব দিতে উদ্যত হইয়াছিল। অপূর্বর ইঙ্গিতে তাহাকে নিষেধ করিল, কিন্তু
এত কাণ্ডের পর সে 4 আনার প্রস্তাবে তার নিজেরও অত্যন্ত ঘৃণাবোধ হইল। আত্মসংবরণ করিয়া কহিল, থাক বৈরাগী, তোমায় কিচ্ছু দিতে হবে না। একাদশী বুঝিল ইহার আগের কথা। একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, কলিকাল, বাগে পেলে কেউ কি কারো ঘাড় ভাঙতে ছাড়ে? দাও ঘোষাল মশাই, 5 গন্ডা পয়সায় খাতার খরচে লিখো। কি আর করব বলো? বলিয়া বৈরাগী পুনরায় একটা দীর্ঘশ্বাস মোচন করিল। তাহার মুখ দেখিয়া অপূর্বর একটু হাসিই পাইল। এই কুশিতচেপি বৃদ্ধের পক্ষে 4 আনা আর 5 আনার মধ্যে কত বড় যে একটা প্রভেদ তাহা সে মনে মনে বুঝিল। মৃদু হাসিয়া কহিল, থাক বৈরাগী, তোমায় দিতে হবে না। আমরা 4-5 আনা পয়সা নিই নে, আমরা চললুম। কি জানি কেন অপূর্ব একান্ত আশা করিয়াছিল এই 5 আনার বিরুদ্ধে দ্বারের অন্তরাল হইতে অন্তত একটা প্রতিবাদ আসিবে। তাহার অঞ্চলের প্রান্তটুক পর্যন্ত তখনও দেখা যাইতেছিল, কিন্তু সে কোনো কথাই কহিল না। যাইবার পূর্বে অপূর্ব যথার্থই ক্ষোভের সহিত মনে মনে কহিল, ইহারা বাস্তবিকে অত্যন্ত ক্ষুদ্র। দান করা সম্বন্ধে 5 আনা পয়সার অধিক ইহাদের ধারণা নাই। পয়সাই ইহাদের প্রাণ, পয়সাই ইহাদের অস্থি মাংস। পয়সার জন্য ইহারা করিতে পারে না এমন কিছু কাজ সংসারেই নাই। অপূর্ব সদল বলে উঠিয়া দাঁড়াইতেই একটি বছর দশেকের ছেলের প্রতি অনাথের দৃষ্টি পড়িল। ছেলেটির গলায় উত্তরীয়। বোধ করি পিতৃবিয়োগ কিংবা এমন কোনো একটা ঘটনা ঘটিয়া থাকিবে। তাহার বিধবা জননী বারান্দায় খুঁটির আড়ালে বসিয়াছিল। অনাথ আশ্চর্য হইয়া জিজ্ঞেস করল, পুটে, তুই যে এখানে? পুটে আঙ্গুল দেখাইয়া কহিল, আমার মা বসে আছেন। মা বললেন, আমাদের অনেক টাকা ওর কাছে জমা আছে। বলিয়া সে একাদশীকে দেখাইয়া দিল। কথাটা শুনিয়া সকলেই অবাক এবং কৌতূহলী হইয়া উঠিল। ইহার শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য অপূর্ব নিজের আকণ্ঠ পিপাসা সত্ত্বেও বিপিনের হাড় ধরিয়া বসিয়া পড়িল। একাদশী প্রশ্ন করিল, তোমার নামটি কি বাবা? বাড়ি কোথায়? ছেলেটি কহিল, আমার নাম শশধর, বাড়ি ওদের গায়ে কালীদহে। তোমার বাবার নামটি কি? ছেলেটির হইয়া অনাথ জবাব দিল, এর বাপ অনেকদিন আগে মারা গেছে। পিতামহ রামলোচন চাটুর্যে ছেলের মৃত্যুর পর সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। 7 বছর পরে মাসখানেক হলো ফিরিয়ে এসেছিলেন। পরশু এদের ঘরে আগুন লাগে। আগুন নিভাতে গিয়ে বৃদ্ধ মারা পড়েছেন। আর কেউ নেই, এই নাতনিটিই শ্রদ্ধাধিকারী। কাহিনী শুনিয়া সকলেই দুঃখিত হইল। শুধু একাদশী চুপ করিয়া রহিল। একটু পরে প্রশ্ন করিল, টাকার হাতচিটা আছে? যাও তোমার মাকে জিজ্ঞাসা করে এসো। ছেলেটি জিজ্ঞাসা করিয়া আসিয়া কহিল, কাগজপত্র কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। একাদশী প্রশ্ন করিল, কত টাকা? এবার বিধবা অগ্রসর হইয়া আসিয়া মাথার কাপড়টা সরাইয়া জবাব দিল, ঠাকুর মরবার আগে বলে গেছেন 500 টাকা তিনি জমা রেখে তীর্থযাত্রা করেন। বাবা, আমরা বড় গরিব, সব টাকা না দাও, কিছু আমাদের ভিক্ষা দাও। এটি বলিয়া বিধবা টিপিয়া টিপিয়া কাঁদিতে লাগিল। ঘোষাল মশাই এতক্ষণ খাতা লেখা ছাড়িয়া একাগ্র চিত্তে শুনিতেছিলেন। তিনি অগ্রসর হইয়া প্রশ্ন করলেন, কোনো সাক্ষীটা কি আছে? বিধবা ঘাড় নাড়িয়া বলিল, না, আমরাও জানতুম না। ঠাকুর গোপনে টাকা জমা রেখে গিয়েছিলেন। ঘোষাল মৃদু হাস্য করিয়া বলিলেন, শুধু কাঁদলেই তো হয় না বাপু, সাক্ষী নেই, হাতচিটা নেই, তাহলে কিরকম হবে বলো দেখিনি? বিধবা ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। কিন্তু কান্নার ফল যে কি হইবে তাহা কাহারও বুঝিতে বাকি রইল না। একাদশী আবার কহিল, ঘোষালের প্রতি চাহিয়া কহিল, আমার মনে হচ্ছে যেন 500 টাকাকে জমা রেখে আর নেয়নি। তুমি একবার পুরনো খাতাগুলো খুঁজে দেখো দেখি, কিছু লেখাটেখা আছে নাকি। ঘোষাল ঝংকার দিয়া কহিল, কে এতবেলায় ভূতের ব্যাগার খাটতে যাবে বাপু? সাক্ষী নেই, রসিদপত্র নেই। কথাটা শেষ হইবার পূর্বেই দ্বারের অন্তরাল হইতে জবাব আসিল, রসিদপত্র নেই বলে কি ব্রাহ্মণের টাকাটা ডুবে যাবে নাকি? পুরনো খাতা দেখুন আপনি। আপনি না পারেন আমাকে দিন, দেখে দিচ্ছি। সকলে অবাক হইয়া দ্বারের প্রতি চোখ তুলিল, কিন্তু কে যে হুকুম দিল তাহাকে দেখা গেল না। ঘোষাল নরম হইয়া কহিল, কত বছর হলো গো মা, এতদিনের খাতা খুঁজে বার করা কি সোজা কথা? খাতাপত্রের আন্ডিল, তা জমা থাকে, পাওয়া যাবে বই কি। বিধবাকে উদ্দেশ্য করিয়া কহিল, তুমি বাছা কেঁদো না, পকেট টাকা হয়তো পাবে। আচ্ছা, কাল একবার আমার বাড়ি যেও, সব কথা জিজ্ঞাসা করে খাতা দেখে বার করে দেব। আজ এত বেলায় আর হবে না। বিধবা তৎক্ষণাৎ সম্মত হইয়া কহিল, আচ্ছা বাবা, কাল সকলেই আপনার ওখানেই যাব। যেও বলিয়া ঘোষাল ঘাড় নাড়িয়া খোলা খাতা সেদিনের মতো বন্ধ করিয়া ফেলিল। কিন্তু জিজ্ঞাসাবাদের ছলে বিধবাকে বাড়িতে আহ্বান করার অর্থ অত্যন্ত সুস্পষ্ট।
অন্তরাল হইতে গৌরী কহিল, ৮ বছর আগের, তাহলে ১৩০১ সালের খাতাটা খুলে দেখুন তো একবার, টাকাটা জমা আছে কিনা। ঘোষাল কহিলেন, এত তাড়াতাড়ি কিসের মা? গৌরী কহিলেন, আমাকে দিন, আমি দেখে দিচ্ছি। ব্রাহ্মণের মেয়ে ২ কোষ হেঁটে এসেছেন, ২ কোষ এই রোদ্রে হেঁটে যাবেন, আবার আপনার বাড়িতে কাল আসবেন। এত হাঙ্গামায় কী কাজ ঘোষাল কাকা? একাদশী কহিল, সত্যিই তো ঘোষাল মশাই, ব্রাহ্মণের মেয়েকে মিছিমিছি খাটানো কি ভালো? বাপরে, দাও দাও, চটপট দেখে দাও। ঘোষাল ক্রুদ্ধ হয়ে রুষ্ট কণ্ঠে উঠিয়া গিয়া পাশের ঘর হইতে ১৩০১ সালের খাতা বাহির করিয়া আনিলেন। মিনিট ১০ পাতা উল্টাইয়া হঠাৎ ভয়ানক খুশি হইয়া বলিলেন, বাহ, আমার গৌরীমায়ের কি সূক্ষ্ম বুদ্ধি, ঠিক ১ সালের খাতাতেই পাওয়া গেছে। এই যে রামলোচন চ্যাটার্জির জমা ৫০০ টাকা। একাদশী কহিল, দাও, চটপট সুদটা কষে দাও ঘোষাল মশাই। ঘোষাল অবাক হইয়া কহিল, আবার সুদ? একাদশী কহিল, বেশ, দিতে হবে না, টাকাটা এতদিন খেটেছে তো বসে তো থাকেনি। ৮ বছরের সুদ, এই কমার সুদ বাদ পড়বে, তখন সুদে আসলে প্রায় ৭৫০ টাকা হইল। একাদশী ভগিনীকে লক্ষ্য করিয়া কহিল, দিদি, টাকাটা তবে সিন্দুক থেকে বার করে আনো। হ্যাঁ বাচ্চা, সব টাকায় একসঙ্গে নিয়ে যাবে তো? বিধবার অন্তরের কথা অন্তর্যামী শুনিলেন, চোখ মুছিয়া প্রকাশ্য কহিল, না বাবা, অত টাকা আমার কাজ নেই, আমাকে ৫০টি টাকা এখন শুধু দাও। তাই নিয়ে যাও মা। ঘোষাল মশাই, খাতাটা একবার দাও, সই করে নি, আর বাকি টাকা তুমি একটা চিঠি করে দাও। ঘোষাল কহিল, আমি সই করে নিচ্ছি। তুমি আবার? একাদশী কহিল, না না, আমাকে দাও না ঠাকুর, নিজের চোখে দেখি দিই বলিয়া খাতা লইয়া অর্ধমিনিট চোখ বুলাইয়া হাসিয়া কহিল, ঘোষাল মশাই, এই যে একজোড়া আসল মুক্তা ব্রাহ্মণের নামে রয়েছে, আমি জানি কিনা ঠাকুরমশাই আমাদের সবসময় চোখে দেখতে পায় না বলিয়া একাদশী দরজার দিকে চাহিয়া একটু হাসিল। এতগুলি লোকের সম্মুখে মনিবের এই ব্যঙ্গোক্তিতে ঘোষালের মুখ কালি হয়ে গেল। সেদিনের সমস্ত কর্মনির্বাহ হইলে অপূর্ব সঙ্গীদের লইয়া যখন উত্তপ্ত পথের মধ্যে বাহির হইয়া পড়িল, তখন তাহার মনের মধ্যে একটি বিপ্লব চলিতেছিল। ঘোষাল সঙ্গে ছিল, সে সবিনয়ে আহ্বান করিয়া কহিল, আসুন, গরিবের ঘরে অন্তত একটু গুড় জল খেয়ে যেতে হবে। অপূর্ব কোনো কথা না কহিয়া নীরবে অনুসরণ করিল। ঘোষালের গা জ্বলিয়া যাইতেছিল। সে একাদশীকে উদ্দেশ্য করিয়া কহিল, দেখলেন ছোট লোক বেটার আস্পর্ধা, আপনাদের মতো ব্রাহ্মণ সন্তানের পায়ের ধুলো পড়েছে হারামজাদা ১৬ পুরুষের ভাগ্যি। বেটা পিসেজ কিনা ৫ ঘন্টা পয়সা দিয়ে ভিখারি বিদায় করতে চায়। বিপিন কহিল, ২ দিন সবুর করুন না, হারামজাদা মহাপাপের ধোপানাপেদ বন্ধ করে ৫ ঘন্টা পয়সা যদি আদায় করে না নিয়েছি তো রাখাল পাবো আমাদের কুটুম, সে মনে রাখবেন ঘোষাল মশাই। ঘোষাল কহিল, আমি ব্রাহ্মণ, দুবেলা সন্ধ্যান্নিক না করে জল গ্রহণ করি নে। দুটো মুক্তোর জন্য কীরকম অপমানটা দুপুরবেলায় আমাকে করলো, চোখে তো দেখলেন। বেটার ভালো হবে মনেও করবেন না, সে বেটি যারে চুলে নাইতে হয় সে কিনা বামুনের তেষ্টার জন্য জল নিয়ে এসছে। টাকার গুমুরটা কি হয়েছে দেখুন তো। অপূর্ব এতক্ষণ একটা কথাতেও যোগ দেয় নাই। সে হঠাৎ পথের মাঝখানে দাঁড়াইয়া পড়িয়া কহিল, অনাথ, আমি ফিরে চললাম ভাই, আমার ভারী তেষ্টা পেয়েছে। ঘোষাল আশ্চর্য হইয়া কহিল, ফিরে কোথায় যাবেন? ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। অপূর্ব মাথা নাড়িয়া বলিল, আপনি এদের নিয়ে যান, আমি যাচ্ছি ওই একাদশীর বাড়িতেই জল খেতে। একাদশীর বাড়িতে জল খেতে? সকলেই চোখ কপালে তুলিয়া দাঁড়াইয়া পড়িল। বিপিন তাহার হাত ধরিয়া একটা টান দিয়া বলিল, চল চল, দুপুর রোদ্দুরে রাস্তার মাঝখানে আর ঢং করতে হবে না, তুমি সেই পাত্রই বটে, তুমি খাবে একাদশীর বোনের ছোঁয়া জল। অপূর্ব হাত টানিয়া লইয়া দৃঢ় কণ্ঠে বলিল, সত্যিই আমি তার দেওয়া জলটুকু খাওয়ার জন্য ফিরে যাচ্ছি। তোমরা ঘোষাল মশাইয়ের ওখানে খেয়ে এসো, ওই গাছতলায় আমি অপেক্ষা করে থাকব। তাহার শান্ত স্থির কণ্ঠস্বরে হতবুদ্ধি হইয়া ঘোষাল কহিল, এর প্রায়শ্চিত্ত করতে হবে জানেন? অনাথ কহিল, খেপে গেলে নাকি? অপূর্ব কহিল, তা জানি নে, কিন্তু প্রায়শ্চিত্ত করতে হয় সে তখন ধীরে সুস্থে করা যাবে, এখন আর পারলাম না বলিয়া সে ওই খর রৌদ্রের মধ্যে দ্রুত পদে একাদশীর বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করিল। রীতির অডিও ক্যাফেতে আজকে আপনারা শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একাদশী বৈরাগী। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে লিখতে ভুলবেন না, এবং পরবর্তীতে কোন লেখকের কোন গল্প আপনারা শুনতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।